দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। প্রায় এক মাস ধরে স্থিতিশীল দেশের বৈদেশিক মুদ্রা বাজার, তবে খোলা বাজারে মিলছে না চাহিদা অনুযায়ী ডলার। পলিথিন ব্যাগের বিকল্প হবে পাট ও কাপড়ের ব্যাগ, কম দামে সরবরাহের উদ্যোগ নেওয়ার পরামর্শ। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার পর খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা, এখনো বন্ধ বেশ কয়েকটি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থিতিশীলতা ফিরেছে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে, যার প্রভাবে মাসখানেক ধরে একই দরে ডলার বেচাকেনা হচ্ছে দেশের ব্যাংকগুলোতে। মূলত নতুন সরকার আসার পর টাকা পাচারের প্রবণতা হ্রাস পাওয়া, দাতা সংস্থাদের সহায়তার আশ্বাস ও রেমিটেন্সের প্রবাহ বাড়ার প্রভাব পড়েছে মুদ্রা বাজারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে খোলা বাজারে এখনও মিলছে না চাহিদা অনুযায়ী ডলার। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 84 থেকে 86, 2022 সালের প্রথম মাসেও টাকার বিপরীতে এমনই ছিল ডলারের দর। তারপর 86 থেকে ধাপে ধাপে বেড়ে এই দর উঠে যায় 100-তে 2023-এর শুরুতে। চলতি বছরের মার্চে যা পৌঁছে যায় 110-এ। ডলারের দরের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে নেওয়া হয় আমদানি নিয়ন্ত্রণ সহ নানা পদক্ষেপ। তাতেও কাজ না হয় চালু করা হয় ট্রলিং প্যাক পদ্ধতি। এতে একদিনেই ডলারের দর 60 টাকা বেড়ে উঠে যায় 117 টাকায়। ডলারের দরের এমন অস্থিতিশীলতা ছিল আওয়ামী লীগ সরকারের শেষ 2 বছরের পুরোটা সময় জুড়েই। অন্তর্বর্তী সরকারের নতুন গভর্নর আসার পর দর বেঁধে দেওয়া হয় 120 টাকায়। এরপর থেকে প্রায় এক মাস ধরে ব্যাংকগুলোতে ডলার বিক্রি হচ্ছে একই দরে। যেহেতু নতুন সরকার এসেছেন এবং আইন কানুন খানিকটা হয়তো কঠিন হয়েছে, ফলে যারা টাকা পাচার করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সময়টা অত ভালো নয়। আগে পলিসিগুলোর মধ্যে একটা নেয়ার ক্ষেত্রে একটা ডিলেমা ছিল। ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা কিন্তু দেখছি যে বিদেশি দাতা যারা আছেন তারাও কিন্তু বেশ উদারভাবে বাংলাদেশকে সাহায্য করতে চেয়েছেন। রেমিটেন্স যারা পাঠান, প্রবাসী শ্রমিকরা, তারাও কিন্তু এখন ফর্মাল চ্যানেলে বেশি বেশি রেমিটেন্স পাঠাতে কিন্তু উদ্বুদ্ধ হয়েছে। এটাও কিন্তু আমাদের ডলারের বিপরীতে টাকার যে দাম সেটা কিন্তু স্ট্যাবিলাইজ করবে। হিসেব বলছে 2022-এর মাঝামাঝি থেকে শুরু করে চলতি বছরের এখন পর্যন্ত ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় 39.5 ভাগ। একইভাবে ইউরোর বিপরীতে টাকার মান কমেছে 38 ভাগ, আর পাউন্ডের দর বেড়েছে 41 ভাগের উপরে। টাকার মান 28 ভাগ অপমূল্যায়ন হয়েছে অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে। কানাডিয়ান ডলার বা ক্যাডের বিপরীতে যা 23 ভাগের বেশি। এই 2 বছরে পৃথিবীর গুরুত্বপূর্ণ সব মুদ্রাগুলোর বিপরীতে কমেছে টাকার মান। মার্কেট ফ্রেন্ডলি যে বিনিময় হার, সেটাকে কিন্তু অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই সরকার কিন্তু একটা ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পেরেছে। এই পলিসি ক্রেডিবিলিটি থাকা মানে হচ্ছে এই যে যারা এই বাজারে অপারেট করেন, যারা ডিমান্ড করছেন ফরেন কারেন্সি, যারা সাপ্লাই করছেন, তারা কিন্তু একটা নতুন কনফিডেন্স ফিরে পেয়েছেন। কাজে আমি আশা করব যে হয়তো এই স্থিতিশীল অবস্থাটা থাকবে। ব্যাংকের বাইরে খুচরা পর্যায়ে বৈদেশিক মুদ্রা বেচা কেনার জন্য অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউস আছে 235টি। গেল 2 বছর সেখানে সকাল বিকাল ওঠানামা করেছে ডলারের দাম। কখনো আবার ব্যাংকের সাথে দরের পার্থক্য পৌঁছে গেছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। তবে তাদের বোর্ডে লেখা তথ্য অনুযায়ী দরের সেই পার্থক্য নেমে এসেছে 1 টাকায়। প্রতি ডলার কেনা হচ্ছে 120 টাকায় আর বিক্রি হচ্ছে 121 টাকায়, যদিও সেখানে চাহিদা অনুযায়ী মিলছে না ডলার। এখন তো স্লো মোশনে লোকজন কম, যেগুলি আগে 10-20 হাজার সেই কাতা নেই। যারা টুরিস্ট আছে সে টুরিস্ট নিচ্ছে, অ্যান্ডোস করে নিয়ে যাচ্ছে। কোনো অত ক্রাইসিস তো নেই। এখন বিদেশ থেকে লোক যেরকম কম আসতেছে এবং বিদেশের লোক যাচ্ছেও কম, ডিমান্ডও কম। ডলারের দরের স্থিতিশীলতার কারণে স্বস্তি পেরেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। IMF-এর BPM6 পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ এখন 1938 কোটি ডলার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে পাট ও কাপড়ের ব্যাগ, তবে দাম বেশি হয় এসব ব্যাগ ব্যবহারে মানুষ কতটা আগ্রহী হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে কম দামে পাটের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তৈরি করেছে নমুনা ব্যাগও, তবে সেগুলো কবে নাগাদ বাণিজ্যিক উৎপাদনে আসবে তা এখনও অনিশ্চিত। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর টাউন হল বাজারে মুদিপণ্যের ব্যবসা করেন সাদাত হোসেন। তার দোকানে বিক্রি হওয়া পণ্য ক্রেতাদের সরবরাহ করেন তিনি পলিথিনে করে। এই দোকানিকে দিনে 2 থেকে 2.5 কেজি পলিথিন দিতে হয় বিনামূল্যে। এখন এমন কিছু অল্টারনেটিভ যদি আমাদেরকে দেয়, দেখা যায় যে মাল বেচে লাভ করলাম 2 টাকা, কিন্তু পলিথিনে আমার খরচ হলো এটার উপর 3 টাকা, তাহলে তো পোষাবে না। তাহলে রিপ্লেসমেন্ট আমার ওই রকম দিতে হবে। তার মতো একই অবস্থা টাউন হল বাজারের সব দোকানের।
চাল ডালের মতো নিত্যপণ্য বিক্রির পরে তা সরবরাহ করেন পলিথিনে করে, আর পণ্য নিতে আসা ক্রেতারাও এর ব্যবহার করছেন হরহামেশাই। তবে পলিথিন বন্ধ হওয়ার খবরে দোকানি আর ক্রেতারা ইতিবাচক হিসেবে দেখলেও বিকল্প নিয়ে আছে অনিশ্চয়তা। সরকার তো একটা আদার্স ব্যাগ বাইর করছে, ওই ব্যাগটা আমরা ব্যবহার করবো। পাট হোক বা ওইটার পরিবর্তে অন্য কিছু কাপড়ের হোক, সুতার হোক। পলিথিন বাদ দিয়ে পাটের পণ্য দিয়ে বানানো যায় শপিং ব্যাগ, তাইলে হয়তো এটা চেঞ্জ করা যাইতে পারে। কীভাবে দিলে সরকার কাস্টমার দিতে পারি কম, সরকারে ভালো জানে। পলিথিন দেখা যায় 1 টাকা বা 2 টাকার ভিতরে পাওয়া যায়, বাট পাটের যদি কোনো কিছু তৈরি হয় এরকম কম দামের ভিতরে, তাইলে ওটা খুব ভালো চলবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সরকারি ঘোষণার পর এর বিকল্প হিসাবে পাটের ব্যাগ উৎপাদনে উৎসাহ দেখিয়েছেন অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের একজন কামাল হোসেন, যিনি পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ তৈরি করছেন বাণিজ্যিকভাবে বিক্রয়ের উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো প্রতিটি ব্যাগ উৎপাদনে তার খরচ হচ্ছে 25 থেকে 30 টাকা। এই ব্যাগগুলি হয়তো পলির মতো 2-3 টাকায় আমরা দিতে পারবো না, কিন্তু আমরা কিন্তু এই ব্যাগটা অনেক মানসম্মত ব্যাগ। এটা কিন্তু আমরা ওই যে 25-30 টাকার ভিতরে যে ব্যাগগুলি আমরা রেডি করছি, এগুলি একটা ব্যাগ আপনার একজন লোক মিনিমাম 10-12 বার ইউজ করতে পারবে। সরকার যদি কঠোর থাকে যে পলি ইউজ করা যাবে না, তাহলে এই ব্যাগ আমার হাতেও থাকবে, আপনার হাতেও থাকবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের হিসেবে প্রতি বছর প্রায় 4500 কোটি পলিথিনের তৈরি ব্যাগ ব্যবহার হয় দেশে। শুধু ঢাকাতেই 2.5 কোটি পলিথিন আর 35 লাখ পলিথিনের টিস্যু ব্যাগ ব্যবহার হয় প্রতিদিন, যা থেকে বছরে 10,95,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এমন বাস্তবতায় পাটের তৈরি ব্যাগ ব্যবহারের প্রচলন বাড়াতে চায় সংস্থাটি। পাট একটি প্রাকৃতিক তন্তু, এটি উৎপাদনের জন্য কিছু ব্যয় হয়, যেটা পলিথিনে ওইভাবে হয় না। পাট পণ্য ব্যবহার করার জন্য যে ধরনের প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন, সেই ধরনের প্রস্তুতি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে আছে। আমাদের সম্মানিত শিল্প উদ্যোক্তারা এবং পাট পণ্য উৎপাদনকারী যারা উদ্যোক্তা আছেন, তারা যদি এগিয়ে আসেন, আমাদের কাছে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির মাধ্যমে যদি পাটের ব্যাগ ব্যবহার করার উদ্যোগ সরকার গ্রহণ করেছেন, যেহেতু আমরা সেখানে যথোপযুক্ত সহযোগিতা দিতে প্রস্তুত আছি। সে লক্ষ্যে এরই মধ্যে পাটের নমুনা ব্যাগও তৈরি করেছেন গবেষকরা, যা বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে প্রতি পিস ব্যাগ আকার ভেদে 5 থেকে 25 টাকায় বিক্রি করা যাবে বলে জানিয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে এই ব্যাগ বাজারজাত করতে চায় সংস্থাটি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার পর বুধবার খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা। তবে সেখানে এখনও 19টি কারখানা বন্ধ আছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। অন্যদিকে গাজীপুরে বন্ধ আছে 14টি পোশাক কারখানা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের সহযোগিতায় রিপোর্ট করেছেন একরামুল ইসলাম খান। আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানায় 3 সপ্তাহ ধরে চলছে শ্রমিক অসন্তোষ। প্রতিদিনই কোনো না কোনো কারখানায় বিভিন্ন দাবিতে হয়েছে বিক্ষোভ। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয় বুধবার আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফ্রেঞ্চ শ্রমিকেরা। অক্টোবরের মধ্যে সব কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন ও 10ই অক্টোবরের মধ্যে বকেয়া মজুরি পরিশোধের আশ্বাসের পর সকালে শ্রমিকেরা কাজে যোগ দেন। এদিকে ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগে আশুলিয়ায় অনন্ত সোয়েটার্স কারখানায় 1.5 শতাধিক শ্রমিককে বরখাস্তের ঘটনা ঘটেছে। তবে ডিইপিজেড সহ অন্যান্য এলাকায় কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা। আইডি কার্ড চেক দিয়ে যাগো লিস্টে নাম আছে এগো আলাদা সাইজ করে থুয়ে দিয়েছে, আপনারা থাকেন, আপনাদের সাথে পরে কথা বলবো। এ পর্যন্ত 3 ঘন্টা চলে গেল, কথা বলে নাই। 139 জন লোক আমাদের ছাঁটাই করা হয়েছে এবং কি এখনো আমরা বাইরে আসছি। আমাদের অনন্ত গ্রুপের মালিক কেন আমাদের এই কাজটা করলো? আমরা এর সুস্থ বিচার চাই। আমরা কি অপরাধ করছি? আমরা কোনো আন্দোলন করছি? যারা আন্দোলন করছে হেরা ডিউটি করে, আর যারা আন্দোলন করে না হেরা বাইরে। এদিকে আজও আশুলিয়া মহাসড়কের দুপাশের 19টি কারখানা বন্ধ আছে। শিল্প পুলিশ বলছে এর মধ্যে 14টি অনির্দিষ্টকালের জন্য এবং 5টি সাময়িক বন্ধ রয়েছে। এছাড়া গাজীপুরে বন্ধ আছে 14টি পোশাক কারখানা। আজকে সর্বমোট 14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 5টি সাধারণ ছুটি ঘোষণা আছে। 14টির মধ্যে আপনার 3টি নরায়ণজি আছে। এর মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মতো পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে, আর কিছু ফ্যাক্টরি এই আন্দোলনজনিত কারণে পারস্পরিক যে ডিস্টেন্স এটা ঘুচাতে না পারার কারণে। এছাড়া সহিংসতার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে 7টি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। শূন্য থেকে শুরু করে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন কজন মানুষ?
কেউ আকাশচুম্বী স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেন কজন? সীমাহীন স্বপ্নের ডানায় চড়ে সততাকে জীবনের ব্রত মেনে শূন্যতাকে যিনি কানায় কানায় পূর্ণ করতে পারেন, সেই অসামান্যদের একজন সামসান এইচ চৌধুরী। তিনি ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ ও মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান। তিনি স্বপ্ন বুনতেন, সেই স্বপ্নের বাস্তবায়নে কখনো আপোষ করেননি সততার সাথে। যেখানে হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন। বহুমাত্রিক এই শিল্প উদ্যোক্তার সব কাজের মূলে ছিল মানুষের কল্যাণ চিন্তা। ক্ষণজন্মা এই মানুষটির ৯৯তম জন্মবার্ষিকী আজ। এই দিনে বিজনেস রিপোর্ট বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাকে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতের রপ্তানির খবর সামনে আসার পর থেকে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। দোকানিরা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ নেই, আর ক্রেতাদের সুরে সেই আগের ক্ষোভ। বিপ্লব আস্তানের রিপোর্ট। এমনিতেই দাম বেশি ছিল, গেল ২১শে সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির খবরে দামে আরও হাওয়া লাগে। এদিকে প্রজনন মৌসুম সামনে রেখে ১৩ অক্টোবর থেকে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। কিছুদিন বাদ দিয়ে আবারও জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে ৮ মাসের জন্য। ফলে দাম কমার সম্ভাবনা আর নেই। ব্যবসায়ীরা বলছেন প্রতি কেজি বড় ইলিশে ১০০ টাকা আর ছোটগুলোতে ৫০ থেকে ৭০ টাকা বেড়েছে। ইলিশের দাম আগের একটু বাড়ছে, ২০ টাকা, কোনোটা ১০০ টাকা। মাছ বুঝছে যদি আল্লাহ মাছ দিয়ে দেয় তাহলে ইন্ডিয়া কি মাছ নেই, আমাদের বেশি মাছ নেই, হয়তো নদীর একটু মাছ কম, এই জন্য সীমিত বাড়ছে। মাছের আমদানি বেশি থাকে নদীতে, তাহলে আশা করি বাড়বে না। মানুষ একটা হুলস্থিরি বেঁধে, মানে অনেক কিছু দাম বাইরে গেলে মানে কেউ ৫ কেজি দিলে ২০ কেজি, ৫ কেজি টাকা 20 কেজি দিলে না, এরকম একটা হুলস্থিরি কিছু হয় নাই। ২০ টাকা ৫০ টাকা আপ ডাউন হয় আর কি, তেমন বাড়ে না আর তেমন কমেও নাই। বাজারে ইলিশের দাম বেশি বলে সাধারণ ক্রেতা ভোক্তারা ক্ষুব্ধ ও হতাশ। ৭০০-৮০০ গ্রামের ওজনের যদি একটা ইলিশ মাছ ১৬০০ টাকা কেজি হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কিনা কোনো অবস্থাতে সম্ভবপর নয়। এই আসছি দেখে যাচ্ছি, এতটুকুই সন্তুষ্ট। ইন্ডিয়ায় রপ্তানি করার কথা শুনে যারা বিক্রেতা তারা দাম একটু বাড়িয়ে দিয়েছে। আগের মতোই দাম, সে মানে বাড়া কমা দেখতেছি না। বড়গুলো ১৭০০-১৮০০ টাকা কেজি চাচ্ছে, আর একটু ছোটগুলো আপনার ১০০০। তো তাতে আমার মনে হয় না যে দাম কমছে। ঢাকার বাজারে গিয়ে দেখা যায় ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৬০০ থেকে ১৮০০ টাকা, ১ কেজির বেশি ওজনের ১৮০০ থেকে ২০০০ টাকা, আর ২০০ থেকে ৩০০ গ্রামের গুলো ৫ থেকে ৭০০ টাকা। এদিকে মাছে আর দামে হেরফের আছে কিনা জানতে আজ দুপুরে চাঁদপুর মাছঘাটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এ সময় এক ব্যবসায়ীকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। আমরা বিষয়টাকে অবশ্যই জোরদার রাখতেছি এবং রাখবো। ভবিষ্যতে অন্যান্য সবজি বাজার কাঁচামাল আমাদের অভিযানের আওতায় আছে, আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০১৯-২০ অর্থ বছরে ৪৭৬ টন, ২০২০-২১ অর্থ বছরে ১৬৯৯ টন, ২০২১-২২ অর্থ বছরে ১২৩০ টন, ২০২২-২৩ অর্থ বছরে ১৩৯১ টন এবং ২০২৩-২৪ অর্থ বছরে ৮০২ টন ইলিশ রপ্তানি করা হয়। বিপ্লব আহসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৭৩৬-এ। বেচাকেনা হয়েছে ৭৯৬ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৩৫৫টির, আর অপরিবর্তিত আছে ১৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ারিশ নেচারের। ইন্ডেক্স প্রায় 41 পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে ৫,৭৩৭ পয়েন্টসে এবং মার্কেটের ওভারঅল টার্নওভার ছিল আজকে প্রায় ৮০০ কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা রিলেটিভলি ভালো পার্টিসিপেট করেছে আজকে এবং পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র ৯% কোম্পানির, কমেছে অলমোস্ট ৮৮% কোম্পানির প্রাইসের এবং অপরিবর্তিত ছিল মাত্র 3% কোম্পানির প্রাইসের। এটা ইমপ্লাই করে যে মার্কেটে আজকে সেলিং প্রেশার যথেষ্ট হাই ছিল, অর্থাৎ ইনভেস্টররা তাদের প্রফিট রিয়েলাইজ করার প্রবণতা যথেষ্ট বেশি ছিল। এবং ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেলিকমিউনিকেশন সেক্টর।
প্রায় 1 মাস ধরে কাপ্তাইয়ের পানিতে ডুবে আছে রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ঝুলন্ত সেতু। এতে পর্যটকদের আনাগোনা না থাকায় লোকসান গুনছেন এর সাথে সংশ্লিষ্ট হোটেল, মোটেল ও অন্যান্য ব্যবসায়ীরা। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙামাটি গিয়েছেন আর জেলা সদরের তবলছড়ি এলাকার ৩৩৫ ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করেননি এমন পর্যটক মেলা ভার। কিন্তু প্রায় 1 মাস ধরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে রয়েছে সেতুর মূল অংশ। এতে 2 পাহাড়ের মাঝখানে 2টি পিলার ছাড়া এর কিছুই চোখে পড়ে না। পর্যটকের আনাগোনা না থাকায় শুনশান নীরবতা সেতু এলাকায়। মুখ থুবড়ে পড়েছে পর্যটকের উপর নির্ভরশীল জেলার হোটেল, মোটেল, রিসোর্টগুলো। তো টুরিস্ট এলাকা, আমরা তো লোকাল কাস্টমার পাই না, তো টুরিস্ট না আসলে আমাদের তেমন সেল হয় না। বন্যার পরিস্থিতির কারণে আপনার আমাদের ব্রিজটা ডুবে যাওয়াতে অনেক পর্যটক এই মুহূর্তে আসতেছে না। বর্ষাকালে রাঙামাটি সুন্দর, আমি দর্শনার্থীকে বলবো বর্ষার দিনে রাঙামাটি ঘুরে যান, আমাদের পর্যটন শিল্পকে বাঁচান। অন্যান্য বছর হচ্ছে কি এমন সময় রুমে জায়গা দেওয়ার মতন থাকতো না, সিচুয়েশন নেই, কিন্তু এই বছর পুরো খালি। আগামী মাসে কাপ্তাই হ্রদের পানি কমার সাথে সাথে ফের দৃশ্যমান হবে ঝুলন্ত সেতু এবং সরব হয়ে উঠবে পাহাড় অরণ্যপ্রিয় মানুষের আনাগোনায়, মনে করেন সংশ্লিষ্টরা। চলতি মাসে আমাদের টুরিস্ট কম, তবে আমাদের যে এনজিও গুলো আছে তাদের অফিসিয়াল কার্যক্রম আমাদের রাঙামাটি হলিডে কমপ্লেক্সে প্রতিনিধিত্ব করছে। আশা রাখছি সামনে মাস থেকে পর্যটন মৌসুম শুরু হবে, টুরিস্টের আগমন বৃদ্ধি পাবে। গেল 23শে আগস্ট থেকে পানিতে ডুবে রয়েছে রাঙামাটির প্রতীক হিসাবে পরিচিত ঝুলন্ত সেতু, আর এর প্রভাব পড়েছে কাপ্তাই হ্রদ, রাজবন বিহার, শুভলং ঝর্ণাসহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।